বন্ধুরা নমস্কার। এনডিএ জোটের সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে সমস্ত টেলিভিশনের পর্দাতে আলোচনা শুনবেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তিগত যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে আলোচনা শুনবেন। সব জায়গাতে আলোচনা হয় যে এনডিএ জোট কতদিন থাকবে, কোন দল কখন ভেঙে যাবে ইত্যাদি ইত্যাদি নিয়ে, কোন কোন বিষয়ের উপরে তাদের মধ্যে মতভেদ হতে পারে ইত্যাদি ইত্যাদি। কোনো জায়গাতে আপনার আলোচনা কি শুনেছেন যে ইন্ডিয়া জোট কি ভেঙে যেতে পারে কিনা, ইন্ডিয়া জোটের শরিকদেরকে বিজেপি ভাঙিয়ে নিতে পারে কিনা, বিজেপি কি ইন্ডিয়া জোটের ভেতরে ঢুকে তাকে ফারফার করে দিতে পারে কিনা, সেগুলি নিয়ে আলোচনা শোনেন না। এগুলি নিয়ে আলোচনা হয় না কারণ সবাই ধরে নিয়েছে যে যেহেতু বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতা এসেছে সেহেতু ভাঙানোর ব্যাপারটা শুধু এনডিএতেই, ভাঙানোর ব্যাপারটা যে সমান তালে ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই জায়গাটা অতীব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গাটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না। যদিও এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচ্য বিষয় হওয়া উচিত, কারণ ইন্ডিয়া জোটের নেতাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সঙ্গে জোটবদ্ধ যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে ঐক্যবদ্ধ রাখা। এই জায়গাতে যদি সামান্য গাফিলতি হয় তাহলে তার সুযোগ নেওয়ার জন্য বিজেপি মুখিয়ে বসে রয়েছে। এখানে খেয়াল রাখতে হবে, একটা জায়গাতে এনডিএ জোট ইন্ডিয়া জোটের তুলনায় অনেকটা বেশি কমফোর্টেবল কন্ডিশনে রয়েছে। এক তো হলো তাদের কাছে মেজরিটির তুলনায় অনেক বেশি সংখ্যক আসন রয়েছে এনডিএর কাছে। দ্বিতীয়ত হলো যে তাদের কাছে যে দলগুলো রয়েছে, শরিক দলগুলো রয়েছে, এর মধ্যে টিডিপি আর নীতিশ কুমারকে বাদ দিলে বেশি সংখ্যক আসন কারোর কাছেই নাই। ফলে কোনো একটা দল বেরিয়ে গেলে একেবারে সরকারটা পড়ে যাবে এরকম অবস্থা নাই। আজকে যদি তেলুগু দেশম পার্টি বেরিয়েও যায় এনডিএ থেকে, সরকার থেকে যদি বেরিয়ে যায়, কিচ্ছু আসবে যাবে না। অসুবিধা হবে যদি নীতিশ কুমার বেরিয়ে যায় সঙ্গে অন্য কোনো দলকে সঙ্গে নিয়ে গিয়ে, অর্থাৎ তিনটে দল তো কমপক্ষে বেরোতে হবে, কারণ টিডিপির কাছে 16 আর নীতিশ কুমারের কাছে 12, মিলিয়ে হলো 28 জন বেরিয়ে গেলেও এই সরকার পড়বে না, এটা গ্যারান্টেড আজকের যে সংখ্যা অনুসারে। কিন্তু মনে রাখতে হবে, যদি এই দুটো দল একসাথে বেরিয়ে যায় এবং তারপরে যদি এনডিএ জোট থেকে তৃণমূল কংগ্রেস একাই চলে আসে এনডিএ জোটে, যারা অতীতেও এনডিএ জোটে ছিল, অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভাতেও তৃণমূল কংগ্রেস ছিল, তারা যদি একাই বেরিয়ে এসে এনডিএতে যোগ দেয়, এনডিএ সরকার কিন্তু টিকে যাবে। অথবা ধরেন ডিএমকের কাছে আপনার 22 জন রয়েছে, জিএমকে যদি একা আসে সঙ্গে, যদি ডিএমকে একা এলেও সরকার টিকে যাবে। ডিএমকে একা যদি চলে আসে তাহলে বাদ বাকি মিলিয়ে টিলিয়ে সরকার টিকে যাবে। এখন কথা হলো যে আপনার এটা হওয়ার সম্ভাবনা কি আছে? হওয়ার সম্ভাবনা নাই এই কথা যদি কেউ ভেবে থাকেন তাহলে তিনি অন্ধকারে বসবাস করছেন, তিনি মূর্খের স্বর্গে বসবাস করছেন, তিনি বাস্তবের সঙ্গে সম্পর্ক রাখেন না। কারণ খেয়াল রাখতে হবে, এই এনডিএ সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল, এনডিএ প্রথম প্রতিষ্ঠিত হয় 1998 সালে। অটল বিহারী বাজপেয়ী ছিলেন এনডিএর প্রথম চেয়ারম্যান। তিনি যখন এনডিএ প্রতিষ্ঠা করেন, তারপর সরকার পরিচালনা করেন, তার সরকারে কিন্তু একসাথে এআইএডিএমকেও ছিল, আবার ডিএমকেও ছিল। একই রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষকে একসাথে এনে সরকার চালানোর কৃতিত্ব যদি ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী দেখিয়ে থাকেন তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। জয়ললিতার এআইএডিএমকেও ছিল, আবার করুণানিধির ডিএমকেও ছিল। তো সুতরাং এটা খেয়াল রাখতে হবে, ডিএমকে কিন্তু পুরনো পার্টনার এনডিএর। তো সুতরাং ভবিষ্যতেও যে সে কোনো না কোনো কারণে, কারণ প্রত্যেকের রাজনৈতিক হিসাব আলাদা আলাদা রয়েছে, কোনো না কোনো রাজ্য এবং সংকীর্ণ রাজনৈতিক হিসাবের কারণে আবার যে ডিএমকে স্ট্যালিনের নেতৃত্বে এনডিএতে আসবে না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এবার দেখেন শিবসেনা, উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনার কাছে 9 জন এমপি রয়েছে।
এই উদ্ধব ঠাকরে এনডিএর শরিক ছিলেন, সবচেয়ে পুরনো শরিক ছিলেন। সেই উদ্ধব ঠাকরে যে আরও একবার ফিরে আসবেন না এবং সঙ্গে যে শারদ পাওয়ারকে নিয়ে আসবেন না, শারদ পাওয়ারের কাছে 8 জন এমপি রয়েছে এবং 2 জনকে মিলে হয় 17 জন, এবং শারদ পাওয়ারের সঙ্গে ও এনসিপির সঙ্গে, এনসিপির নেতা, এনসিপি শারদ পাওয়ারের নেতা শারদ পাওয়ারের সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। আপনারা দেখেছেন বছরখানেক আগে শারদ পাওয়ার নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসেবে তুলে ধরেছিলেন, তার প্রশংসাও করেছিলেন। সুতরাং শারদ পাওয়ার উদ্ধব ঠাকরে একসাথে যে আবার ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে যাবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। ওয়াইএসআর কংগ্রেসের কাছে 4 জন আপনার এমপি রয়েছে। যদি মানে এই দলটাও অন্ধ্রপ্রদেশ ভিত্তিক, অন্ধ্রপ্রদেশের টিডিপি যদি বেরিয়ে যায় 16 জন নিয়ে, তাহলে 4 জন নিয়ে ওয়াইএসআর কংগ্রেস কিন্তু চলে আসতে পারে এনডিএতে। কারণ গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি ওয়াইএসআর কংগ্রেস বিজেপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। তারা এনডিএ জোটেও ছিল না, এনডিএ বিরোধী জোটেও ছিল না, তারা মাঝখানে থেকে যখন যখন দরকার পড়েছে তখনই আপনার বিজেপিকে তারা সমর্থন দিয়েছে। পার্লামেন্টে বিভিন্ন বিলের ক্ষেত্রে, বিভিন্ন বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে, বিভিন্ন সংকট থেকে বাঁচানোর কাজটা কিন্তু ওয়াইএসআর কংগ্রেস করেছে। ফলে তাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক মানে রয়েছে এক্ষেত্রে। তো এবার রয়েছে সমাজবাদী পার্টি। ভারতবর্ষে বিজেপির পরে দ্বিতীয় সর্বোচ্চ দল হলো কংগ্রেস। বিজেপির কাছে 240টি আসন, কংগ্রেসের কাছে 99 প্লাস একজন নির্দল যুক্ত হওয়ার পরে এখন 100। এবার 3 নাম্বার কিন্তু হলো সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির কাছে রয়েছে 37 জন এমপি। সমাজবাদী পার্টি এখনো পর্যন্ত কোনো দিন তারা এনডিএতে যায়নি, এটা ঠিক। তারা কন্টিনিউয়াসলি বিজেপির বিরোধিতা করে গেছে, এটাও সত্য। কিন্তু রাজনীতিতে আজকে যা অসম্ভব, কালকে যে তাই সম্ভব হবে না তা কে গ্যারান্টি দিয়ে বলতে পারে? যে কমিউনিস্ট পার্টির সঙ্গে বিজেপির একেবারে ডেড অপোজিট আপনার মতাদর্শগতভাবে, সেই কমিউনিস্ট পার্টির সঙ্গে একই সরকারের তারা সমর্থক ছিল। ভিপি সিংয়ের নেতৃত্বাধীন সরকারের সমর্থক বিজেপিও ছিল, সিপিআইএম এবং অন্যান্য বামপন্থী দলও ছিল। তো সুতরাং এরা যে আবারও কোনো দিন এমন আসবে না যখন সমাজবাদী পার্টি এনডিএতে ঢুকে গেল এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বেরিয়ে যাওয়ার কারণে এবং এনডিএকে বাঁচিয়ে দিল। এই রকম যে ঘটনা ঘটবে না তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। তার কারণে বন্ধুরা, যতটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি, ততটাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে এবং কংগ্রেস দল। যদি কংগ্রেস দল এই সময়ে সেন্সিটিভ টাইমে যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে না পারে, যদি তার সহযোগী দলগুলোকে ঠিকভাবে মোটিভেট করে তাদেরকে তাদের সঙ্গে রাখতে না পারে, কোথাও যদি তাদের একটু গাফিলতি দেখা দেয়, কোথাও যদি একটু দুর্বলতা দেখা দেয়, তাহলেই কিন্তু বিজেপি যে কোনো মুহূর্তে বিজেপি ওত পেতে থাকবে। 24 ঘন্টা বিজেপির লোকরা ওত পেতে থাকবে। ইন্ডিয়া জোটের শরিক দলের সদস্যদেরকে ভাঙিয়ে আনার জন্য এ ব্যাপারে 100% শিওর বিজেপি তার সুযোগ নিয়ে নেবে এবং সেখান থেকে তাদেরকে বের করে এনে আপনার এনডিএ জোটে ঢুকিয়ে দেবে। আর এই ক্ষেত্রে বোধহয় সবচেয়ে বেশি স্পর্শকাতর রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস, যাকে নিয়ে কংগ্রেস নিজেও গ্যারান্টি দিতে পারে না, ইন্ডিয়া জোটের কোনো শরিকই নিশ্চিত হতে পারে না। তাদের প্রত্যেকের মনের মধ্যে কোনো না কোনো জায়গাতে একটু হলেও ভয় রয়েছে, আশঙ্কা রয়েছে যে তৃণমূল কংগ্রেস কোনো একটা সময়ে আবার এনডিএতে ঢুকে যাবে কিনা। কারণ ইন্ডিয়া জোটে ঢুকেও তারা আছি নাই করে এখনো পর্যন্ত আছে। তো কখন যে নাই হয়ে যাবে তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এই রকম একটা অবস্থাতে চ্যালেঞ্জ, বিরাট বড় চ্যালেঞ্জ রাহুল গান্ধীর কাছে, এবং আসল নেতৃত্ব প্রমাণ করার এই হলো রাহুল গান্ধীর সবচেয়ে বড় সুযোগ।
সবচেয়ে বড় কঠিন সময়ে। আর এই কারণে যে এর সঙ্গে সঙ্গে বিজেপির দিকেই সবচেয়ে বড় প্রশ্নটা, যে বিজেপি কি ইন্ডিয়া জোট ভাঙাতে পারবে কি না সেটা দেখতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। ইন্ডিয়া ভাঙে না এনডিএ জোট ভাঙে, কে ভাঙায়, এই সব কিছু দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে, নজর রাখতেই হবে। আপনাদের কি মনে হয় এক্ষেত্রে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করার কথা আমার বলতে হয় না, আপনারাই করেন আমি জানি। আর কমেন্ট করার কথাও বলতে হয় না, কমেন্টও আপনারাই করেন। শেয়ার করার কথাও নিশ্চয়ই আমার বলতে হবে না, আপনারা ভালোবাসেন বলে আপনারাই শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।